নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো এখনকার বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ২১-এর মঞ্চে বাংলা বিরোধীদের বিসর্জনের ডাক মমতার, এবার ভাষা আন্দোলন। সংসদে সব এমপি বাংলা বলবে, হুঙ্কার অভিষেকের। এসএসসি মামলায় বিকাশদের তীব্র ভর্ৎসনা, অভিজ্ঞদের বাড়তি ১০ নম্বরে হস্তক্ষেপ নয় সুপ্রিম কোর্টেরও। মুম্বাই ট্রেন বিস্ফোরণে ফাঁসির সাজাও মাফ, হাইকোর্টে বেকসুর খালাস ১২ দোষী সাব্যস্তই। দেশে পরপর জুনিয়র ডাক্তারদের আত্মহত্যা, কেন্দ্রের উপর ক্ষুব্ধ চিকিৎসক সংগঠনগুলি। পহেলগাঁও নয়, শুধুমাত্র অপারেশন সিন্ধু নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র। সিদ্ধারামাইয়ার স্ত্রীর বিরুদ্ধে মামলার আর্জি খারিজ, রাজনৈতিক লড়াইয়ে নেমেছেন ইডিকে ভর্ৎসনা শীর্ষ আদালতের। পুজোর আগেই ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী, এবার নদিয়াতে। ঢাকায় স্কুলে ভেঙে পড়ল যুদ্ধবিমান, মৃত ২২। ফিরল আমেদাবাদের স্মৃতি, শোক প্রকাশ ইউনূস ও মোদীর। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল বিমান। হানিমুনে মার্ডার, ১ মাস জেল জীবনে নির্বিকার সোনমের। নিম্নচাপের জের প্রবল বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের একাংশে। দেশে ডাক্তারি রাশন, ভারতে পরীক্ষা দিতেই পাস এবারও। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। ২১-এর মঞ্চে বাংলা বিরোধীদের বিসর্জনের ডাক মমতার, এবার ভাষা আন্দোলন। কলকাতা। ২১-এর পর আবার ২৬। বাংলা দখলের স্বপ্নে ফের বিভোর বিজেপি। তার মধ্যেই পদ্মপাটির দ্বিচারিতাও ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে বাংলায় এসে বাঙালির জন্য কেঁদে ভাসানো, অপরদিকে ডাবল ইঞ্জিন রাজ্যে জোরকদমে বঙ্গবাসী খেদাও অভিযান। বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি অথবা মায়ানমারের রোহিঙ্গা, এমন একটা তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, দিল্লি, ওড়িশা এবং অসমের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে প্রতিনিয়ত লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত হচ্ছেন বঙ্গবাসীরা। এই আবর্তেই গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধর্মতলায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলা ভাষায় এহেন অপমান, লাঞ্ছনা আর অবমাননার বিরুদ্ধে তার হুঙ্কার। এবার হবে ভাষা আন্দোলন। নতুন করে মমতার কথা, বাংলা ভাষার উপর সন্ত্রাস শুরু হয়েছে, কিছুতেই মানব না এই অত্যাচার। জীবন দিতে রাজি, কিন্তু বিভেদ মানব না। অন্যক্য মানব না। ভাষা রক্ষার শপথ নিচ্ছি। জীবন দিতে রাজি, কিন্তু বাংলা ও বাঙালি গরিমাকে আঘাত করার চেষ্টা কিছুতেই মানব না। বাংলার মুখ্যমন্ত্রীর দীপ্ত ঘোষণা, শুরু হচ্ছে আন্দোলন। বাংলা ভাষা রক্ষার আন্দোলন, ভাষা আন্দোলন। আগামী ২৭শে জুলাই এই আন্দোলন শুরু হওয়ার ঘোষণা যখন করলেন মমতা, ধর্মতলার জনশুনানিতে যেন ঢেউ উঠল। সিংহ গর্জনে উচ্চারিত হলো বাঙালির স্পর্ধা, জয় বাংলা। হাজার চেষ্টাতেও বাংলা যে কখনো মা কালীর দিব্যি ছেড়ে জয় শ্রীরামের দিব্যি বলবে না, হাড়ে হাড়ে টের পেয়েছে পদ্মপাটির বঙ্গবিগ্রেড। তাই এবার কৌশল বদল। সবার আমন্ত্রণপত্রেই হোক বা সভামঞ্চ, বিজেপির পোস্টার বয় নরেন্দ্র মোদী থেকে শুরু করে দলবদরুরা পর্যন্ত উদাত্ত কণ্ঠে জয় মা কালী, জয় মা দুর্গা ধ্বনি উচ্চারণ করছেন। তবে এই ভোর বদল যে বাঙালির মন জয়ের জন্য, তা বুঝেছে আপনার মানুষ। সেই উপলব্ধি থেকেই এদিন মমতা বলেছেন বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, আর জয় হিন্দ শিখিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সবাই তো বাংলার সেই বাংলার মানুষের উপর অত্যাচার করবেন, বাংলা ভাষাকে অপমান করবেন, আবার এই রাজ্যে এসে বাঙালি প্রীতি দেখাবেন। তা হয় কিভাবে? আগে থিওরি কাজ করেনি, ভোট আসছে এখন, তাই এ রাজ্যে এসে জয় মা কালী, জয় মা দুর্গার ধ্বনি দিতে হচ্ছে। টেলিপম্পটার দেখে বাংলা বলে মানুষের মন জয় করা যায় না। মা দুর্গা বাঙালির প্রাণের দেবী। দীঘায় যেমন জগন্নাথ মন্দির করেছি, এবার রাজ্যে হবে দুর্গাঙ্গন। বাংলার প্রশাসনিক প্রধানের প্রত্যয়ী বাংলা ভাষার উপর অত্যাচার মেনে নেব না, পায়ে পড়লেও না, ক্ষমা চাইলেও না। তৃণমূলের শপথ, তৃণমূলের দর্শন। বাংলা বিরোধী বিজেপির বিসর্জন। মমতার নিদান, ২৬-এর আরও বেশি আসন নিয়ে জিততে হবে, তারপর টার্গেট দিল্লি। ডাবল ইঞ্জিন হাঁটাতে হবে, দেশ বাঁচাতে হবে। এই পর্বেই বঙ্গবিরোধী গেরুয়া শিবিরকে সতর্কও করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তার কথায়, শান্ত থাকতে দাও, আঘাত করো না, টার্নেডো হয়ে যাবে, সামলাতে পারবে না। আবার খেলা হবে, এবার বাংলা ভাষার সম্মান রক্ষার খেলা, বাংলা মাকে রক্ষার খেলা। সংসদে সব এমপি বাংলা বলবে, হুঙ্কার অভিষেকের। কলকাতা। বাংলার সম্মান রক্ষায় জবাব এবার বাংলাতেও, আর সেই জবাব বাংলা বিরোধীরা পাবে সংসদের অন্দরেও। ২১-এর মঞ্চ থেকে এই হুঙ্কারই শোনা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি বুঝিয়ে দিয়েছেন আক্রমণের ঝাঁজ এমন পর্যায়ে যাবে যে বাংলার কাছে মাথা নত করতে বাধ্য হবে ডাবল ইঞ্জিনের ষড়যন্ত্রীরা। প্রয়োজনে আন্দোলন হবে দিল্লি পর্যন্ত। ডায়মন্ড হারবারের সাংসদের প্রশ্ন, কেউ বাংলায় কথা বললেই বিজেপির এত অস্বস্তি কেন? তারপরেই তার হুঁশিয়ারি, আমরা গর্ব করে বাংলায় কথা বলবো। এই অধিবেশনেই আমাদের নিয়ম করে ফেলতে হবে, সংসদে বাংলাতেই কথা বলবো, দেখি কে আমাদের আটকায়। আমরা বাংলার সন্তান, গুজরাট বা উত্তরপ্রদেশের নয়। তাই মাথা নত না, মেরুদণ্ড বিক্রি করব না। আত্মসমর্পণ তো নয়ই। ঘটনাচক্রে সোমবারই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। বাংলা ভাষার স্বার্থে সংসদের এবারের অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূলের আওয়াজ সপ্তমে উঠবে, সেই ইঙ্গিত মিলেছে অভিষেকের কথাতেই। দীপ্ত কণ্ঠে তার ঘোষণা, ২০২১ সালের আগে বলতাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলতে হবে। ২০২৬ সালের ভোটের পর বিজেপিকে দিয়েই জয় বাংলা বলিয়ে ছাড়ব। তৃণমূলের প্রতি সাধারণ মানুষের আস্থাকে সম্বল করে সম্প্রতি অভিষেকের দাবি ছিল, বিজেপি ২০২৬ সালের ভোটে ৫০টি আসনও পাবে না। কিন্তু প্রতিদিন পরিস্থিতি বদলাচ্ছে। ভিন রাজ্যে বাংলায় কথা বললেই যেভাবে হেনস্থা হতে হচ্ছে, তাতে ক্ষোভ বাড়ছে বাঙালিদের।
সেই খবরই আরও উসকে দিয়েছেন অভিষেক। ২১-এর মঞ্চ থেকে তার আহ্বান বিজেপিকে শূন্য করতে হবে। ইডি, ইনকাম ট্যাক্স সহ যাবতীয় কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়েও ২৬-এর বিধানসভা ভোটে বিজেপি ফায়দা তুলতে পারবে না, এই দাবি অভিষেকের। তার বক্তব্য যে বিজেপি নেতারা একসময় জয় শ্রীরাম বলতেন, এখন তারা জয় মা দুর্গা, জয় মা কালী বলছেন। এটাই বাংলার জয়। ২০২৬ সালে আমরা বিজেপিকে গণতান্ত্রিকভাবে নির্বাচনে পরাজিত করে ডিটেকশন ক্যাম্পে পাঠাবো। আপনারা খবর শুনছেন M2T নিউজ চ্যানেল থেকে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। এসএসসি মামলায় বিকাশদের তীব্র ভর্ৎসনা, অভিজ্ঞদের বাড়তি ১০ নম্বরে হস্তক্ষেপ নয় সুপ্রিম কোর্টেরও। নয়াদিল্লি, স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারাদের মামলায় শুধুমাত্র যোগ্যরাই ফের নতুন নিয়োগে অংশ নিতে পারবে। শিক্ষকতার চাকরির অভিজ্ঞতার জন্য পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সোমবার স্পষ্ট ভাষায় এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দাখিল হওয়া মামলা স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। জানালো, এসএসসি চাইলে নিজের মতো বিধি তৈরি করতেই পারে। শুধু তাই নয়, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েও চাকরি না পাওয়া তথা নিজেদের যোগ্য দাবি করা প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এদিন পড়তে হলো প্রবল ভর্ৎসনার মুখে। বেশ কিছু বেশ কিছুক্ষণ শুনানির পর হার হচ্ছে বুঝে মামলা প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানান তিনি। তখন ওই বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য, স্পেশাল লিভ পিটিশন জুয়া খেলা নয়, এসএলপি ইজ নট গ্যাম্বল। এতক্ষণ শুনানির পর এখন বলছেন প্রত্যাহার করব। এটা অত্যন্ত বাজে অভ্যাস। এভাবে চলতে পারে না। সুপ্রিম কোর্টে নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন, আবার অন্য কোর্টে যাবেন, এটা হয় না। কোথাও তো একটা থামতে হবে। সরি। মামলা ডিসমিস। সুপ্রিম কোর্টের রায়ে ২৫,৭৫২ জন চাকরি হারানোর পর নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে নিজেদের যোগ্য দাবি করা প্রার্থীদের একাংশ। ১৬ই জুলাই হাইকোর্টে তাদের হার হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন অরুণিমা পাল নামে এক আবেদনকারী। শুনানিতে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শীর্ষ আদালতের রায় অনুযায়ী যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সেই কাজে বাধা দেওয়া হচ্ছে। এখানে আবেদনকারীরা তা কেউ চাকরিই পাননি। তাহলে কিভাবে নিজেদের যোগ্য দাবি করে নয়া নিয়োগ অংশ নিতে চাইছেন? যদিও বিকাশবাবু বোঝানোর চেষ্টা করেন যে ফ্রেশ রিক্রুটমেন্টের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তাহলে কেন ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা সবাই নয়া নিয়োগের সুযোগ পাবেন না? বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে সঙ্গে বলেন, সুপ্রিম কোর্টের রায়কে টুইস্ট করার চেষ্টা করবেন না। ওই রায়ে স্পষ্ট বলা আছে, দাগিরা অযোগ্য, নয়া নিয়োগে অংশ নিতে পারবে না। শুধু যোগ্যরাই নন, টেন্টেড নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। আপনারা তো চাকরি পাননি, ফলে যোগ্য বা অযোগ্য কোনোটিতেই নেই। আরও একটি মামলায় এদিন মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসির মামলা সংক্রান্ত রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করে আদালত অবমাননা করেছেন, এই ছিল অভিযোগ। এতেই মামলাকারী চ্যারিটেবল সংস্থা আত্মদ্বীপের তীব্র সমালোচনা করে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ আইনজীবী মনিন্দর সিংকে প্রধান বিচারপতির প্রশ্ন, কেন এই মামলা করেছেন? আদালতকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য করবেন না। রাজনৈতিক লড়াই আদালতে লড়বেন না। লড়তে হলে আদালতের বাইরে লড়ুন। চাপে পড়ে আবেদনকারীর আইনজীবী বলেন, আপাতত মামলা মুলতবি করে দিন। আমরা অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শ চেয়েছি। একথা শুনে প্রধান বিচারপতির পাল্টা মন্তব্য, আপনার কি মনে হয় অ্যাটর্নি অনুমতি দেবেন? ৪ সপ্তাহ পর শুনানি হবে। পরবর্তী খবরে আসবো, মুম্বাই ট্রেন বিস্ফোরণে ফাঁসির সাজাও মাপ, হাইকোর্টে বেকসুর খালাস ১২ দোষী সাব্যস্তই। মুম্বাই, সপ্তাহের ব্যস্ত দিন, তখন বিকেল, অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দৌড়াচ্ছে গোটা বাণিজ্য নগরী। হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠল মুম্বাই লাইফ লাইন, ভিড়ে ঠাসা লোকাল ট্রেনগুলি। মাত্র ১১ মিনিটের মধ্যে পরপর ৭টি বিস্ফোরণ। ২০০৬ সালের জুলাই মাসে হওয়া ভয়াবহ সেই জঙ্গি হামলায় লুটিয়ে পড়ে ১৮৭টি তাজা প্রাণ, জখম ৯০০রও বেশি। সেই ট্রেন বিস্ফোরণ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ হতে লেগে গিয়েছিল ৯ বছর। ২০১৫ সালের ১১ই সেপ্টেম্বর মূল অভিযুক্ত ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। বাকি ৭ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাবাসের সাজা। সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল অভিযুক্তরা। তাতেই বদলে গেল রায়। ফাঁসির সাজা পর্যন্ত মাপ। সোমবার নিম্ন আদালতে দোষী সাব্যস্ত ১২ জনকেই বেকসুর ঘোষণা করেছে বোম্বে হাইকোর্ট। বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যামচন্দকের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পেশ করতে ব্যর্থ সরকার পক্ষ। অভিযুক্তরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল, এটা বিশ্বাস করা শক্ত। তাই অভিযুক্তদের সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো। যদিও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। উচ্চ আদালতের এই রায়ে বিরাট ধাক্কা খেল মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এটিএস। তারা বারবার দাবি করে এসেছে, ধৃতরা প্রত্যেকেই নিষিদ্ধ ছাত্র সংগঠন সিমির সদস্য। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যোগসাজশে সিম এত বড় হামলা চালিয়েছে। এদিন হাইকোর্টের রায় এটিএসের যোগ্যতাকেই কার্যত প্রশ্নের মুখে ফেলেছে। ডিভিশন বেঞ্চ দ্ব্যর্থহীন ভাষায় জানায়, দেখে মনে হচ্ছে বয়ানগুলি যেন অভিন্ন। একটি বয়ান থেকেই কপি করা হয়েছে। শুধু তাই নয়, মারধর করে তাদের দিয়ে মিথ্যে বয়ান লিখিয়ে নেওয়া হয়েছে বলে অভিযুক্তরা যে দাবি করেছিল সেটিও মেনে নিয়েছে হাইকোর্ট। ৬৭১ পাতায় রায়ে ডিভিশন বেঞ্চ বলেছে, আইনের শাসন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কাজকর্ম মোকাবিলার অন্যতম শর্ত আসল অপরাধীদের শাস্তি দেওয়া। এই বিস্ফোরণে কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল তদন্তকারীরা সেই তথ্যও জানতে পারেনি। তাই ঘটনাস্থল থেকে জোগাড় করা নমুনা নিয়ে অভিযুক্তদের দোষ প্রমাণ করা যায় না। বয়ান রেকর্ড করার সময় অভিযুক্তদের আইনি সহায়তা কেন দেওয়া হয়নি, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতিরা।
অপরাধ নিয়ন্ত্রণে মহারাষ্ট্র সরকারের অন্যতম হাতিয়ার মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট। এই আইনের বিভিন্ন ধারা মেনে ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে এটিএস। এদিন তা নিয়েও আপত্তি জানিয়েছেন বোম্বে হাইকোর্ট। স্পষ্ট জানানো হয়েছে, বিস্ফোরণ মামলায় এমসিওসি প্রয়োগ করা যায় না। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য বেল আইকনটি অল করে রাখুন। ফিরে আসবো খবরে। ঢাকায় স্কুলে ভেঙে পড়ল যুদ্ধবিমান, মৃত 22, ফিরল আহমেদাবাদের স্মৃতি, শোক প্রকাশ ইউনূস ও মোদি। ঢাকা আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার স্মৃতি ফিরল বাংলাদেশে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 22 জন, এর মধ্যে বেশিরভাগই পড়ুয়া। এছাড়াও মারা গিয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। জখম প্রায় 200 জন, তাদের মধ্যে স্কুলের বহু ছাত্রছাত্রীও রয়েছে। অনেকেই আগুনে পুড়ে গিয়েছে, তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পাশাপাশি মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের দুর্ঘটনায় শোক প্রকাশ করে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 1টা 6 মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি 7 বিজিআই যুদ্ধবিমানটি প্রশিক্ষণের জন্য উড়েছিল। কুর্মিটোলায় বিমানবাহিনীর এক খন্দকার ছাউনি থেকে ওঠার পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট বিমানটিকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর তা ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে বিমান বাহিনীর তরফে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর 1:30টার কিছুক্ষণ আগে মাইলস্টোন স্কুলে বিমানটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দমকল বিভাগের আধিকারিক লিমা খান জানিয়েছেন, স্কুলের ক্যান্টিনের ছাদে বিমানটি ভেঙে পড়ে। সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিজিবির 2 প্লাটুন। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আহত 4 জনকে হেলিকপ্টারে চাপিয়ে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বাকিদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন পড়ুয়াকে সেনা জওয়ানরা কোলে নিয়ে এমনকি ভ্যানে তুলেও হাসপাতালে পৌঁছে দেন। মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সবুজ মিয়া বলেন, বেলা 1টা নাগাদ ক্লাস শেষ হয়ে গেছিল, কিন্তু পড়ুয়া বেরিয়ে গেলেও অনেকেই অভিভাবকদের জন্য অপেক্ষা করছিল। তখনই বিমানটি ভেঙে পড়ে। এক অভিভাবিকারা ফেরদৌসী বেগম জানান, তার মেয়ে স্কুলের ভেতরে আটকে রয়েছে, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অপর এক অভিভাবক লাকি আক্তার জানিয়েছেন, তার 2 সন্তান এই স্কুলে পড়ে। বড়জন স্কুল থেকে বের হতে পারলেও ছোটজন ভেতরে আটকে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে যাদের শনাক্ত করা যাবে, দ্রুত তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বাকিদের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 520 নম্বর ঘরের মেঝেতে বসে কাঁদছিলেন ফাহাদ নিয়ন নামে এক ব্যক্তি। তার ভগ্নী মেহরিন ওই স্কুলের 4র্থ শ্রেণীর পড়ুয়া। তার পরা পোশাক আঁকড়ে কাঁদতে কাঁদতে বলেন, ওই 2 হাত ও মুখ পুড়ে গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন জখমদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন সরকারের কয়েকজন উপদেষ্টা। পাশাপাশি হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও জামাতের আমির শফিকুর রহমান। আবহাওয়ার আপডেটটি কী রয়েছে দেখে নেব আজকে। নিম্নচাপের জের, প্রবল বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের একাংশে। কলকাতা, উত্তর বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপটির জন্য আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যের উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিষেধাজ্ঞা কতদিন কার্যকর থাকবে তা নিম্নচাপটির গতি প্রকৃতির উপর নির্ভর করছে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা উপকূল লাগোয়া উত্তর ও পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জোরালো বাতাস প্রভাবিত হওয়ার ফলে সমুদ্র উত্তাল হবে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 55 কিমি পর্যন্ত উঠতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, নিম্নচাপটির প্রভাব আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে থাকবে বলে আপাতত মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে বৃহস্পতি ও শুক্রবার নিম্নচাপের প্রভাব বেশি পড়বে দক্ষিণবঙ্গে। ওই দুদিন দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি ও পশ্চিম বর্ধমান জেলার কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। নিম্নচাপটি তৈরি হওয়ার পরই তার গতি প্রকৃতির ব্যাপারে নিশ্চিত হবেন আবহাওয়াবিদরা। তখন পূর্বাভাস দেওয়া হবে আরও সুনির্দিষ্টভাবে। আপাতত প্রাপ্ত পূর্বাভাস অনুসারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নিম্নচাপের বেশি প্রভাব পড়ার কথা। নিম্নচাপের কারণে নিচু এলাকা জলমগ্ন হতে পারে, বাড়তে পারে নদীর জলস্তর। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। নমস্কার, আবহাওয়ার খবরটি এখনকার এই পর্যন্তই। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। ধন্যবাদ।